হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তোমাদের আমি বলেছিলাম যে আমি কিন্তু ম্যাক্সিমাম টপিক ওয়াইজ কিছু কিছু ক্লাস তোমাদের নেব, যে ক্লাসগুলো তোমাদের মেনলি এমসিকিউ এর মাধ্যমে একটা টোটাল ক্লাস আমি তোমাদের কিন্তু শেষ করে দেব। এমসিকিউ এবং কিছু কিছু এনসিইআরটি থিওরি, অর্থাৎ থিওরি এন্ড এনসিইআরটি দুটো মিলে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমাদের যারা এএলপি টেকনিশিয়ান দেবে, যারা এনটিপিসি দেবে, যারা গ্রুপ ডি দেবে, যারা জেই দেবে, আরপিএফ দেবে, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন রকম অঙ্ক দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অঙ্ক আমি আজকে করাবো। পিওয়াইকিউ সিরিজ থাকবে, এক্সপেক্টেড প্রশ্ন এখানে কিন্তু আমি রেখেছি। ঠিক আছে, তো শুরু করার আগে একটাই কথা, আমাদের একটা ব্যাচ 5th অক্টোবর লঞ্চ হবে। তো 5th অক্টোবর লঞ্চ হওয়ার সাথে সাথেই জানো যে আমার ব্যাচ কিন্তু প্রচুর স্টুডেন্ট ভর্তি এবং ফুল হয়ে যায়। এর আগের যে টেকনিশিয়ানের ব্যাচটা, সেটা ভর্তি একদম বন্ধ হয়ে গেছে, পুরোপুরি ক্লোজ। 30 সেপ্টেম্বরের লাস্ট ডেট ছিল এবং ওই সময় পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। তো 5th অক্টোবরে যে ব্যাচটা স্টার্ট হবে, তার ক্লাস শুরু হবে 10th অফ অক্টোবর থেকে। 10th অফ অক্টোবর থেকে যার ক্লাস শুরু হবে, বা পুজোর পর থেকে যারা ক্লাস শুরু হবে, সেই ব্যাচটাতে যারা অ্যাডমিশন নিতে চাও তারা এখন থেকেই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ব্যাচটি সম্পর্কে এনরোল করে রাখতে পারো। ঠিক আছে, 5th অক্টোবরের মধ্যে যারা ব্যাচটি এনরোল করবে তাদের 999 টাকা প্রাইস রয়েছে, যে নতুন ব্যাচটি হবে। 5th অক্টোবর অর্থাৎ ব্যাচ যখন লঞ্চ হবে, হয়তো এই প্রাইসটা ইনক্রিজ হয়ে 1099 হতে পারে। ঠিক আছে, তাই যারা এই ব্যাচে এনরোল করতে চাও অবশ্যই একটা কন্টাক্ট করে নেবে এই নাম্বারে, বিশেষ করে যাদের গ্রুপ ডি টার্গেট রয়েছে। ক্লিয়ার? শুরু করবো আজকে ক্লাস। প্রথমে আসি অধ্যায় নাম্বার 11। আমাদের যে ক্লাস 9 এনসিইআরটি তে রয়েছে, সেই অধ্যায় নাম্বার 11 নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করবে। তার কারণ তোমরা জানো যে ফ্রিতে বাংলা এনসিইআরটি এক্সাম্পলার, এনসিইআরটি বই এবং প্রিভিয়াস ইয়ার্স প্রচুর নিউমেরিক্যালস এখানে বাংলাতে হচ্ছে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে শেয়ার করবে। তো প্রথমে বলে দিই যে কার্য জিনিসটা কি। না, কার্য মানে কি, মনে করো একটা ব্লক, এই একটা ব্লক এই একটা পজিশনে ছিল, একে আমি কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এটা P1 পজিশন থেকে সরে 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 এসে কি হবে, না এটা একটা P2 পজিশনে আসবে। তাহলে এই যে ফোর্স বা বল, এই বলটা তুমি দিয়েছো বা বলটা তুমি অ্যাপ্লাই করেছো, এবং অ্যাপ্লাই করার ফলে এটা কি হয়েছে, এটা সরে এসেছে। এটা এখান থেকে কি হচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত সরে এসেছে। এই যে তুমি বলটা অ্যাপ্লাই করার ফলে এটা এখান থেকে এখানে সরে এলো এই ব্লকটা, তাহলে এটা কি হলো, তার এই যে তার কি হলো, স্থান পরিবর্তন করলো, ওটা সরণ ঘটলো। তাহলে বল প্রয়োগ হলো, সরণ ঘটলো। তাহলে মানে বলতে পারি কার্য সমান বল ইনটু সরণ, অর্থাৎ বল এবং সরণের গুণফলকে কার্য বলা হয়। অর্থাৎ কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা সরণ ঘটে, তাহলে বল ইনটু সরণকে আমি বলবো কি, কার্য বলবো। ক্লিয়ার? এবার যদি এরকম হয়, মনে করো এরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমি কি করছি, এই দিক বরাবর টানছি, এই দিক বরাবর টানছি, এবং বস্তুটার যে যাচ্ছে, বস্তুটা মনে করো এই দিক বরাবর তার কি হচ্ছে, এই দিক বরাবর আমি বল প্রয়োগ করছি এফ, আর এই দিক বরাবর বস্তুটা সরণ করছে। এই দিক বরাবর টানছি, দড়ি দিয়ে টানছি, মনে করো এই দিক দিয়ে দড়ি দিয়ে টানছি, এবং বস্তুটা সরণ এই বরাবর হচ্ছে, অর্থাৎ বলের অভিমুখে সরণ হচ্ছে। তাহলে এই যে বল এবং সরণের মধ্যে যে অ্যাঙ্গেলটা, ভালো করে বুঝবে, বল এবং সরণের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, কার্য বা ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু সরণ ইন্টু কস থিটা ইন্টু কি লিখতে পারি, কস থিটা। এই জায়গাটা তোমরা মনে রাখবে, কারণ অনেক সময় কি হয়, বল এবং সরণের মধ্যে তোমাকে অ্যাঙ্গেল বার করতে দেয়। বাকি যা কিছু আমরা প্রশ্ন আলোচনা করতে করতে শিখবো, এটা আপাতত হচ্ছে কার্যের বেসিক জিনিস। আচ্ছা, আর কয়েকটা কথা বলে দিই যে কার্য কি একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। তোমরা দেখবে যে বলও একটা স্কেলার রাশি, বলও একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি, দুটোই ভেক্টর রাশির গুণফল। তাহলে কার্য কি একটা স্কেলার রাশি? ডেফিনেটলি কার্য একটা স্কেলার রাশি, কারণ কার্যের কিন্তু শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই। তাই আমি এই যে কার্যটাকে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি হিসেবে মেজার করব। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে?
এইবার চলো, আমাদের এনসিইআরটি তে কি লেখা রয়েছে? স্থির মানের বল দ্বারা কৃতকার্য। অর্থাৎ আমরা বলতে পারি এইরকম একটা ব্লককে যদি আমি বল অ্যাপ্লাই করি তাহলে কৃতকার্য সমান এফ ইন্টু এ, সেটা আমরা বলতে পারবো। এটা আমি তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, এইবার আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা তোমাদের বুঝতে খুব সমস্যা, সেটা হচ্ছে বলের দ্বারা কার্য বা পজিটিভ ওয়ার্ক, বলের বিরুদ্ধ কার্য বা নেগেটিভ ওয়ার্ক, আর একটা জিরো ওয়ার্ক। তিনটে জিনিস বুঝবে ভালো করে। প্রথম যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে বলের দ্বারা কার্য, বা যেটাকে আমি বলছি পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য, বা আমি কি বলবো, বলের দ্বারা কার্য, ধনাত্মক কার্য। মনে করো একটা এরকম একটা বস্তু রয়েছে, সেই বস্তুটাকে আমি এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করছি এবং বস্তুটা এই দিক বরাবর সরণ করছে। তাহলে দেখো ফোর্সের যে অভিমুখ আর সরণের যে অভিমুখ, তাহলে যদি বলের অভিমুখ এবং সরণের অভিমুখ একই দিকে থাকে, অর্থাৎ আমি মনে করো এই পাথরটা আমার হাতে রয়েছে, এই পাথরটাকে আমি এই দিক বরাবর বল অ্যাপ্লাই করছি, তাহলে পাথরটাও এই দিক বরাবরই যাচ্ছে। দেখো যেদিকে বল অ্যাপ্লাই করছি সেই দিকে যাচ্ছে, মানে অভিমুখটা সেম। যদি এই দিক বরাবর হয় তখন এই বলটার দ্বারা যে কার্যটা সম্পাদন হচ্ছে সেই কার্যটাকে আমি কি বলছি, ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। কি বললাম? ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। আচ্ছা তুমি দেখো যে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হলো? দেখো এইটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা দেখো বল আর সরণের মধ্যে, এটা হচ্ছে কি, এটা মনে করো বল আর সরণটাও ওভারল্যাপ করে রয়েছে, তার মানে এখানটা অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে কি? তার মানে আমি এখানে বলতে পারি W ইকুয়াল টু এফ ইন্টু এস। ঠিক আছে, cos 0 ডিগ্রির মান 1। অর্থাৎ তুমি দেখো না, আমরা যদি অ্যাঙ্গেলের কনসেপ্টে বলি তাহলে পজিটিভ অ্যাঙ্গেল থিটার কত থেকে কত মানের জন্য হবে না, মনে রাখবে থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হবে, এবং 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে কি বলবো, তাহলে যে মানটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান হতে পারে, কারণ আমি এক্ষুনি দেখলাম যে 0 ডিগ্রি থেকে যদি সমান করে দিই তাহলে cos এর মান কত, cos 0 ডিগ্রির মান কত, 1 হচ্ছে। আর cos 0 ডিগ্রির মান 1 হলে তখন আমরা বলতে পারি যে সেটা কিন্তু কি হবে না, সেটা কিন্তু পজিটিভ হচ্ছে, ডব্লিউটা হচ্ছে কি পজিটিভ। তাহলে বলতে পারি দুটো জিনিস মনে রাখবে, এক, বল এবং সরণের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা 0 এবং 90-র মাঝখানে থাকবে, ইকুয়াল টু 0 হতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু 0 এবং 90 ডিগ্রির মাঝখানে থাকবে, 90 ডিগ্রি সমান বা বড় হবে না। ঠিক আছে, এবং বল এবং সরণের অভিমুখটা কিন্তু একই দিকে থাকবে। তোমরা দেখো 90 ডিগ্রির ঠিক আগে পর্যন্ত দেখো বলও এই দিকে থাকবে, সরণও এই দিকে থাকবে, কিন্তু যখনই দেখবে 90 ডিগ্রি থেকে পেরিয়ে যাবে তখন দেখো বল একদিকে থাকবে, সরণ আরেক দিকে থাকবে। তাহলে স্যার এটা একটু বলুন। দেখো এবার আমরা বলছি নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভের ক্ষেত্রে কি হবে স্যার? দেখো যখন আমরা বলবো যে মনে করো একটা বস্তুকে আমি বল প্রয়োগ করছি পেছনের দিকে আর বস্তুটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তখন তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল, 90 ডিগ্রি থেকে বড়। আর যখনই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে তখনই সেটাকে আমি কি বলছি, বা 180 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, মানে 180 ডিগ্রি সমান বা ছোট হচ্ছে, তখন সেটাকে আমি বলছি নেগেটিভ ওয়ার্ক। তুমি বলবে স্যার কি করে এটা পসিবল? একটা তো পসিবিলিটি থাকবে যে একটা বল তুমি এদিকে প্রয়োগ করছো, একটা বস্তুটা সরণ এদিকে ঘটছে, এটা কি করে পসিবল? হ্যাঁ পসিবল। মনে করো একটা ফ্রিকশন ফোর্স মানে কি, মনে করো এইখানে একটা বস্তু রাখা হয়েছে, এই বস্তুটা সারফেস বরাবর ফ্রিকশন কাজ করছে, এবার তুমি একে একটা বল প্রয়োগ করছো যার ফলে বস্তুটার সরণ এইদিকে ঘটছে, কিন্তু ফ্রিকশন যে ফোর্স, ফ্রিকশন তো একটা বল, সেই বলটা কি করছে, একে এই দিকে নিয়ে যেতে, মানে একে বাধা দিচ্ছে যেতে, এবং এই দিক বরাবর বলটা প্রয়োগ হচ্ছে, যেদিকে তুমি বস্তুটাকে গতিশীল করছো তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করছে। তার মানে ফ্রিকশন বলের দ্বারা যে পরিমাণ কাজ হচ্ছে, দেখো তোমার বলটা তো তোমার বস্তুটা তো যাচ্ছে এইদিকে, কিন্তু তোমার ফ্রিকশনটা কাজ করছে ঠিক তার অপোজিট অভিমুখে। আর যেহেতু ফ্রিকশনটা অপোজিট অভিমুখে কাজ করছে, তাহলে ফ্রিকশন ফোর্স দ্বারা, লিখে নাও, ফ্রিকশন ফোর্স দ্বারা যে কাজটা সম্পন্ন হচ্ছে এখানে তাকে আমি বলছি নেগেটিভ ওয়ার্ক। অর্থাৎ নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো যে অভিমুখ বল এবং সরণের অভিমুখটা কি হবে, বিপরীত দিকে থাকবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, বল এবং যে সরণের যে তোমার হচ্ছে যে অ্যাঙ্গেলটা, মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা স্থূলকোণ হবে। ঠিক আছে, এবার জিরো ওয়ার্ক কখন হবে? জিরো ওয়ার্কের কনসেপ্টটা বুঝে নাও, এখানে একটু বলে দিই, শক্তি চলে এসে তাও জিরো ওয়ার্কের কনসেপ্ট বলে দিচ্ছি। মনে করো বল ওপরের দিকে রয়েছে, সরণ এই দিকে ঘটছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। দেখো ডব্লিউ ইকুয়াল টু আমরা কি পড়েছি, এফ এস ইন্টু কস থিটা পড়েছি। তাহলে দেখো ডব্লিউ ইকুয়াল টু যদি আমরা এফ এস কস থিটা পড়ে থাকি, কস 90-র মান কত, কস 90-র মান হচ্ছে 0।
তাহলে দেখো এখানে cos 90 বসে দাও 0, তার মানে w ইকুয়াল টু 0। অর্থাৎ বল যদি ওপরের দিকে থাকে আর বস্তুর যদি এরকম ভাবে তার সরণ ঘটে, তাহলে তাদের যে সেই বলটা দ্বারা যে কার্যটা সম্পন্ন হবে তাকে আমি বলবো নেগেটিভ ওয়ার্ক। তুমি বলবো সেটা কি পসিবল? ডেফিনেটলি পসিবল। মনে করো একটা বস্তু, একটা লোক, এই লোকটা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তাটা বরাবর, সে হাত দিয়ে একটা অ্যাটার্জি ধরে রেখেছে। তাহলে দেখো তার বলটা কোন দিকে প্রয়োগ করছে, সে কোন দিকে বল প্রয়োগ করে সে বস্তুটাকে ধরে রেখেছে, এরকম করে ঝুলিয়ে রেখেছে, না ওপর দিকে বল প্রয়োগ করছে, ফোর্সটা এইদিকে। তাহলে সে যাচ্ছে কোন দিকে? যাচ্ছে দেখো এইদিকে। তাহলে তার এই যে বক্সটা কোন দিকে সরণ করছে? এইদিকে, কারণ সে যেদিকে যাচ্ছে সেই দিকে তো সরণটা ঘটবে, বক্সের সরণটা তো সেই দিকে হবে। তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? দেখো এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি। অর্থাৎ হাত দিয়ে সে ওপরের দিকে ধরে রেখেছে আর যাচ্ছে সামনের দিকে, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। এটা হচ্ছে জিরো ওয়ার্ক আমরা বলবো, জিরো ওয়ার্ক আমরা। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ওয়ার্ক সম্পর্কে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। এইবার আমরা চলে আসি এনার্জি সম্পর্কে। এনার্জি সম্পর্কে কি বলবো? শক্তি কাকে বলবো? না শক্তি দেখো, শক্তি হচ্ছে কার্যেরই একটা রূপ। অর্থাৎ শক্তিটা তুমি কোনো একটা বস্তুর উপর যখন কার্য করবে, সেই কার্যটাই শক্তিতে রূপান্তরিত হবে। শক্তি মূলত দু প্রকার, বা যান্ত্রিক শক্তি দু প্রকার। একটা হচ্ছে স্থিতি শক্তি, আর একটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি মানে কি? মনে করো একটা বস্তু মনে করো ইউ বেগ ছিল, তারপরে সে বেগটা বাড়িয়ে ভি করলো। এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে বা বেগটা যে বৃদ্ধি পাচ্ছে, ইউ থেকে ভি হচ্ছে, বেগটা যে বৃদ্ধি পাচ্ছে, বেগের বৃদ্ধির জন্য কোনো বস্তু যে এনার্জিটা তার মধ্যে আসবে সেটাকে আমি বলছি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলা হচ্ছে। ঠিক আছে? আর স্থিতিশক্তি কি? মনে করো একটা বস্তু এখানে ছিল, এই যে পজিশনে ছিল তাকে আমি যখন তুলে নিচ্ছি, মানে তার পজিশনটা যখন, তার পজিশনের জন্য সে যখন যে শক্তিটা অর্জন করছে তার পজিশনের জন্য। কেন? দেখো যখন এই বস্তুটাকে আমি তুলতে হচ্ছে, এখানে কি করা হচ্ছে? এর উপর ওয়ার্ক করতে হচ্ছে। তার মানে কি, যদি এই বস্তুটার আমাকে স্থান পরিবর্তন করতে, তখন এর উপর কি করতে হবে? এর উপর আমাকে একটা কার্য করতে হবে। তো এই যে বস্তুটা তার পজিশনের জন্য এর মধ্যে একটা এনার্জি ঢুকে রয়েছে, এটাকেই আমি কি বলছি? স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে আমরা কি লিখতে পারি? গাণিতিক ফর্মুলাটা মনে রেখে দাও, এম ইন্টু জি ইন্টু এইচ। আর গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি মানে কি? ভি মানে হচ্ছে বস্তুর বেগ। দেখো একটা ছোট্ট ক্লাসে ইন জিস তোমাদের একটা রিভিশন হয়ে যাবে, তাই জন্য আমি এই ক্লাসগুলোর নাম দিয়েছি রিভিশন ক্লাস। পুরো এনসিইআরটি ওয়াইসিটি পুরো এই ক্লাসটা করার পর তুমি দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পাচ্ছ, গ্যারান্টি আমার তরফ থেকে। তাহলে কি হবে? বস্তুর, এটা হচ্ছে বস্তুর ভেলোসিটি বা বস্তুর বেগ। ঠিক আছে, বস্তুর বেগ। আর এটা হচ্ছে বস্তুর ভর। ঠিক আছে, ক্লিয়ার? স্থিতিশক্তি এবং হচ্ছে গতিশক্তি। আচ্ছা, ইউনিট যদি বলি, দেখো কার্যের ইউনিট কি? এসআই একক হচ্ছে জুল। আর শক্তির ইউনিট কি? এনার্জির ইউনিট কি? এনার্জি। শক্তি মানে এনার্জি, এসআই একক জুল। অর্থাৎ দুজনের কার্য এবং শক্তি দুজনেরই কিন্তু এসআই ইউনিট সেম। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, মনে রাখবে। আচ্ছা, একটা অঙ্ক আমাদের দিয়েছে, কি অঙ্ক দিয়েছে? অঙ্ক দিয়েছে, এটা কিন্তু এনসিইআরটি তে আছে অঙ্কটা, এনসিইআরটি ক্লাস 9, এনসিইআরটি ক্লাস 9, খুব গুরুত্বপূর্ণ। 15 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড সুষম বেগে চলেছে, বস্তু কর্তৃক অর্জিত গতিশক্তি কত? তাহলে গতিশক্তি করলে আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 15 ইন্টু 16, তাই তো? 4 4 16, 4 এর স্কোয়ার, তাহলে 2 8 16, 15 আসতে 120, তাহলে 120 জুল আমরা এখানে বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো কি বলেছে। 1500 কিলোগ্রামের ভরের একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার ঘন্টা থেকে 60 কিলোমিটার পার ঘন্টা 60 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করতে কতটুকু কার্য করতে হবে? খুব ভালো প্রশ্ন। তো তুমি বলবে স্যার এইরকম যে এই ফর্মুলা থেকে কার্য কি করে বের করব? কার্যের তো ফর্মুলা আমরা পড়েছি W ইকুয়াল টু এফ ইন্টু এস। এখানে তো কোনোটাই দেওয়া নেই ভাই সাহেব, এখানে তো কোনোটাই দেওয়া নেই। তাহলে আমি এখান থেকে কি করে অঙ্ক করব? দেখো একটা কথা বলি, এই যে কাইনেটিক এনার্জি, মনে করো একটা বস্তুর প্রথমে বেগ ছিল ইউ, তারপরে তার বেগ হয়েছে ভি। তাহলে প্রথমে তার কাইনেটিক এনার্জি কত ছিল বলো? হাফ এম ইউ স্কোয়ার। পরে তার কাইনেটিক এনার্জি কত হলো? হাফ এম ভি স্কোয়ার। এই যে ইউ থেকে ভি, এই যে হাফ এম ইউ স্কোয়ার থেকে হাফ এম ভি স্কোয়ার, এই যে কাইনেটিক এনার্জিটা বাড়লো বা গতিশক্তিটা বৃদ্ধি হলো। কেন গতিশক্তি বৃদ্ধি হলো? কেন এনার্জি বৃদ্ধি হলো? কারণ এখানে তুমি ওয়ার্ক করেছো তাই, এখানে তুমি কার্য করেছো তাই। তাহলে আমি এখানে কতটা পরিমাণ কার্য করেছি কি করে বের করব? না, এনসিইআরটি তে একটা কথা লেখা আছে যে গতিশক্তির পরিবর্তন সমানই হচ্ছে কার্য। অর্থাৎ গতিশক্তির যে পরিবর্তনটা হয়েছে
সেটাই তোমার ওয়ার্ক ডান, সেটাই তোমার ওয়ার্ক ডান। অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু আমি বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস অফ হাফ এম ইউ স্কোয়ার। এটা কিন্তু মনে রেখে দাও, হাফ এম যদি কমন নিই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এখানটা অঙ্ক হবে। অর্থাৎ গতিশক্তির যখন পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কি মেজার করে না ওর মধ্যে ওয়ার্ক ডানটা মেজার করে। অর্থাৎ ওর মধ্যে কার্য সম্পাদন যেটা হয়েছে সেই কার্য সম্পাদনের জন্য বা কার্যের জন্যই ওর গতিশক্তির পরিবর্তন হয়েছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো এটা আমি এবার একটু মুছে দিচ্ছি, এবার অঙ্কটাতে ফোকাস করি। আচ্ছা, যখনই অঙ্ক করতে যাব তখনই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে ভেলোসিটি, এই ভেলোসিটির ইউনিট কি? ভেলোসিটির ইউনিট দেখো মিটার পার সেকেন্ড, বাট এখানে কিন্তু ইউনিট ধরে রয়েছে 30 and 60, অর্থাৎ কি ধরে রয়েছে কিলোমিটার পার ঘন্টা। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কি করি 5/18 দিয়ে গুণ করে থাকি, তাই তো? তাহলে এখানেও আমরা তাই করব। দেখো কি করব, আচ্ছা 30 কিলোমিটার পার ঘন্টা মানে কত? 30 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 30 কিলোমিটার ঘন্টাকে যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে দেখো 6 3 18, 6 5 30, 5 5 25/3, এটা হয়ে গেল 25/3, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা যে 60, তাহলে 60 ইন্টু 5/18 যদি করে নিই তাহলে কত হবে 6 3 18, 6 10 60, 10 5 50/3, এইটা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি করব? যেটা বললাম হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ 25/3 এর হোল স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মাইনাস সরি এক্সট্রিমলি সরি 50/3 এর হোল স্কোয়ার, 50/3 এর হোল স্কোয়ার মাইনাস 25/3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে হবে। এইবার এখানটা করলে কি হবে হাফ ইন্টু 1500 কিলোগ্রাম দিয়েছে 1500 ইন্টু দেখো এইটা করলে কত হবে না আমার 50 স্কোয়ার কত 5 5 25, 25 দুটো শূন্য। আচ্ছা এখানে কত হয়ে যাবে দেখো এখানেও 3 স্কোয়ার এখানেও 3 স্কোয়ার মানে 9, আর মাইনাস হয়ে যাবে 25 স্কোয়ার, 25 স্কোয়ার করলে কত হয় 625। ঠিক আছে, তো এই যে যেটা করলাম এটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর ক্লাসটাকে কিন্তু লাইক করতে ভুলবে না, এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কারোর কোনো সমস্যা তাহলে ফর্মুলাটা বুঝতে পারলে W ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। চলো নেক্সট, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে নেক্সট যে কনসেপ্ট আমরা পড়বো দ্যাট ইজ হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক, অর্থাৎ কৃতকার্যের হার। যেখানে কৃতকার্যের হার কথাটা আসবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ক্ষমতা, বলবো ক্ষমতা, বা যাকে আমরা বলছি পাওয়ার। তাহলে পাওয়ার ইকুয়াল টু কি? পাওয়ার ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি, বা ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ককে যখন তুমি টাইমের রেসপেক্টে ভাগ করবে, অর্থাৎ তুমি কত কাজ করতে পারছো একটা নির্দিষ্ট সময়ের অনুপাতে বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, তখন তোমাকে সেটা বলা হবে তোমার ক্ষমতা। ক্লিয়ার হয়েছে? এবার এর ইউনিট কি লিখতে পারি আমি? এর ইউনিট দেখো কি লিখতে পারি, জুল ডিভাইডেড বাই সেকেন্ড। এই জুল বাই সেকেন্ডটাকে আমি লিখতে পারি ওয়াট। তাহলে ওয়াট মানে কি? কোনো একটা বস্তু 1 সেকেন্ডে যদি 1 জুল কার্য করে তখন তার ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। ঠিক আছে, তাহলে ওয়াট ইকুয়াল টু জুল পার সেকেন্ড। আচ্ছা এইবার দেখো এখানে কিলোওয়াট দেওয়া রয়েছে, দেখো 1 কিলোওয়াট ঘন্টা, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে আমরা কিন্তু এনার্জি ইউনিট বলে থাকি। এই 1 কিলোওয়াট ঘন্টা সমান কত ওয়াট? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? কত জুল? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে। কি হবে দেখো 1 কিলোওয়াট ঘন্টা সমান আমরা কি লিখতে পারি? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। 1000 ওয়াট ইন্টু ঘন্টায় কি লিখতে পারি? 1 ঘন্টার মানে 3600 সেকেন্ড। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড, দেখো ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। দেখো ওয়াট মানে জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে গেলে এর আলটিমেট ইউনিটটা কি হয়ে যাবে? আলটিমেট ইউনিটটা হয়ে যাবে জুল। তাহলে 36 1 2 3 4 5, তার মানে কি লিখতে পারি? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 1 2 3 4 5, 10 টু দি পাওয়ার 6 জুল। এত জুল হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এটা বহুবার কিন্তু পরীক্ষায় চলে আসে, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, এটা মনে রাখবে। শক্তির বাণিজ্যিক একক, এই যে 1 কিলোওয়াট ঘন্টা, এটা হচ্ছে কি না শক্তির বাণিজ্যিক একক, শক্তির একক, শক্তি, ক্ষমতা নয় কিন্তু, এটা তো ক্ষমতা আর এটা হচ্ছে শক্তি। কেন? এর ইউনিট কি বেরোলো লাস্টে? জুল বেরোলো। জুলটা কিসের ইউনিট? জুলটা হচ্ছে শক্তির ইউনিট। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা এমসিকিউ তে চলে আসছি। এবার একটা করে এমসিকিউ করব খুব সুন্দরভাবে। প্রচুর অঙ্ক রয়েছে, প্রচুর এমসিকিউ রয়েছে। নিচের কোনটি বেশি কাজ করতে পারবে? আচ্ছা কাজ বেশি কে করবে? আমরা কি জানি যে W ইকুয়াল টু F ইন্টু S, হ্যাঁ কি না?
ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস আমরা জানি। তাহলে দেখো ফোর্স যদি একইও অ্যাপ্লাই হয়, যার সরণ বেশি হবে তার কার্য বেশি হবে। এখানে একটা উত্থিত হাতুড়ি, বন্দুক থেকে ছোড়া বুলেট, একটি চলমান পাথর, একটি ঘূর্ণায়মান চাকা। তাহলে একটি চলমান পাথরের কি হবে, বন্দুক থেকে ছোড়া বুলেট কি হবে, অনেকটা দূর যাবে, অনেকটা ফোর্স অ্যাপ্লাই করা, তাহলে এক্ষেত্রে সে বেশি কাজ করবে। কবে এসেছে? 31/8/2018 আর 12/10/2018 গ্রুপ ডি পরীক্ষায় তোমাদের এসেছে। এই পরীক্ষাগুলো থার্ড শিফটে এটা এসেছে, এটা মনে হয় ফার্স্ট শিফটে এসেছে। প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন। তোমাদের আগের বারে যে গ্রুপ ডি হয়েছিল না, কিছু মানে সিলেক্টিভ চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়েছিল, তো সেটা যদি শুধু সেই চ্যাপ্টার গুলো করে গেলে তো হবে না, এবার কিছু এই চ্যাপ্টার গুলো থেকেও তোমাকে এবার দেখা যাবে প্রশ্ন দিয়ে দিয়েছে। তাই প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে সমান গুরুত্ব দিয়ে করতে হবে। নেক্সট দেখো এএলপি টেকনিশিয়ানের প্রশ্ন। যারা এএলপি টেকনিশিয়ান দেবে তারা দেখে নাও, ভিডিওটি পজ করে করবে, তারপর অ্যান্সার দেখবে। 20 নিউটনের একটি বল 2 মিটার সরণ ঘটায়। 20 নিউটনের একটা বল 2 মিটার সরণ ঘটায় এবং 20 জুল কাজ করে। প্রত্যেকটা ইউনিট অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট আগে চোখ দিয়ে ভালো করে দেখে নেবে। ইউনিট যদি না দেখবে তাহলে অবস্থা খারাপ হচ্ছে। দেখো প্রত্যেকটা এসআই ইউনিট রয়েছে। তাহলে আমরা কি জানি, বলেছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তাহলে আমাকে ডব্লিউ দিয়ে দিয়েছে কত, 20 জুল। 20 জুল দিয়ে দিয়েছে, জুলটা লেখার দরকার নেই, শুধু 20টাই লেখো। 20 জুল ডব্লিউ দিয়েছে 20 জুল। তাহলে 20 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এফ এর মান কত দিয়েছে দেখো 20 নিউটন, আর এখানটা কত দিয়েছে 2 মিটারের সরণ হয় ইন্টু কস থিটা। আমাকে তো কস থিটা বের করতে হবে। 20 কেটে গেল, তাহলে কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি, 1/2। কস থিটা ইকুয়াল টু 1/2। কস কত সমান 1/2 না, কস 60 ডিগ্রি সমান 1/2। তার মানে কি হয়ে যাবে উত্তর, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 60 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে প্রত্যেক আছে? এটা 600 নয়, এটা 60 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে কি হবে উত্তর, 60 ডিগ্রি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে এবং তোমরা যদি এরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখো, আগে আমি ডাইজেস্টিভ সিস্টেম দিয়েছি, এরপর অনু পরমাণু ভাবছি ক্লাসটা নিয়ে আসবো, পরপর পরপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু ক্লাস চলবে। যে ম্যারাথন যে পার্ট গুলো চলছে সেগুলো তো চলবে, প্লাস কিছু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও কিন্তু তোমাদের চলবে। নেক্সট প্রশ্ন, যদি কাজ শূন্য হয় তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? এটা নিশ্চয়ই তোমাকে আর বলতে হবে না, একটু আগে আমি বললাম যে যদি আমার কার্য শূন্য হয় কি হবে না, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হবে না, ডব্লিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ কস 90 সমান 0। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। ভুলে কেউ 0 ডিগ্রি করে দেবে না, 0 ডিগ্রি অনেকেই করে দেবে, কিন্তু এটা কেউ করবে না। 8/10/2018, 17/9/2018 প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। কতগুলো পরীক্ষা এসেছে তোমরা ইমাজিন করতে পারছো না, কতগুলো পরীক্ষা এসেছে 2018, 2018, 2018, 2018, 2018। ঠিক আছে, কি বলেছে দেখো, নিচের কোনটির উপর কোন দেহের কার্য নির্ভর করে না, অর্থাৎ কোন বস্তুর কার্য কোনটার উপর নির্ভর করে না। তাহলে কার্য মানে আমরা কি জেনেছি ভাই, কার্য মানে আমরা কি জেনেছি, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। কিসের কিসের উপর নির্ভর করে আগে জেনে নি। তাহলে বলের উপর নির্ভর করে যে বলটা প্রযুক্ত হয়েছে, সরণের উপর নির্ভর করে যে সরণটা সে গেছে, যে বা বস্তুর যে দূরত্ব গেছে। থিটা মানে বল এবং সরণের, বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এই তিনটে জিনিসের উপর নির্ভর করে, কিন্তু প্রাথমিক বেগের উপর তো নির্ভর করে না। এগুলো তো নির্ভর করে, কিন্তু প্রাথমিক বেগের উপর তো নির্ভর করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। এগুলো দেখে গেলে তুমি কিন্তু উড়িয়ে আসবে এরকম করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইংলিশও রয়েছে, কারণ এই ধরনের স্টেটমেন্ট প্রশ্নে অনেক সময় কি বলেছি, আমার যে টাইপিস্ট প্রচুর ভুল করতো বাংলাতে, আমি বলেছি যে তুই ইংলিশটাও ঢুকিয়ে দিবি। ঠিক আছে, যদি প্রবলেম হয় ইংলিশটা কারেকশন হয়ে যাবে। কাজ হয়েছে বলতে গেলে দুটি শর্ত পূরণ করতে হবে, তার মধ্যে একটি হলো, যদি বলা হয় যে কাজ হয়েছে তখন দুটো শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে একটি হয়েছে, বল প্রয়োগ নেই। ভাই বল প্রয়োগ যদি না করো তাহলে কাজ কি করে হবে, কাজ তো হবে না। অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেস, বা বস্তুকে স্থানচ্যুত করতে হবে, মানে বস্তুর সরণ হতে হবে, বা স্থান একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে। শক্তির শোষণ নির্গমন না, এটা তো কোনো শর্ত নেই। বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হওয়া উচিত নয়, এটা তো হবে না। বল প্রয়োগ করলে হবে না, বস্তুকে স্থানচ্যুত করতে হবে। অর্থাৎ মানেটা কি, প্রশ্ন বলেছে যে ওয়ার্ক কখন হবে, যখন আমি এফ ইন্টু এস, মনে করো আমি একটা দেওয়ালকে ধাক্কা দিয়েছি, দেওয়ালকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এর সরণ হয়নি, এস ইকুয়াল টু 0। তাহলে এস ইকুয়াল টু 0 হলে অটোমেটিক ডব্লিউ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কোনো কার্য হবে না। তার মানে আমাকে বলও প্রয়োগ করতে হবে, আবার তার সরণও হতে হবে। যদি সরণ না হয় বা স্থান ত্যাগ না করে বা স্থানচ্যুত না হয়, তাহলে আমি বলবো যে ওয়ার্কটা 0, বা ওয়ার্ক হয়নি বা কার্য হয়নি, কার্যহীন। অর্থাৎ ওয়ার্ক এবং সরণ দুটোই কিন্তু ঘটতে হবে। ক্লিয়ার হয়েছে?
তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ার্সে এবং গুলিয়ে যায় তোমাদের, যাতে না গোলায় আমি একদম সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে। নেক্সট, একজন শ্রমিক মাটি থেকে 10 কেজি মালামাল বা 10 কেজি মাল নিয়ে তার মাথার উপর সে জমি থেকে রেখেছে। কত মিটার উপরে? 1.1 মিটার উপরে রাখে। কর্মী দ্বারা কত কাজ করা হবে? ভালো করে বোঝো আগে প্রশ্ন। এরকম একটা জমি, এখানে একটা পোটার দাঁড়িয়ে রয়েছে। এই পোটার কি করলো, এখান থেকে একটা মাল তুললো হাতে করে, দিয়ে তার মাথায় রাখলো, এখানটা মালটা রাখলো। তাহলে আমাকে বলো যেটা নেগেটিভ কাজ হবে না পজিটিভ কাজ হবে? দেখো এই যে মালটা সে তুলছে, সে তো বল প্রয়োগ করছে। দেখো সরণটাও এইদিকে হচ্ছে আর বলটাও এইদিকে হচ্ছে, তার মানে বল এবং সরণ একই দিকে হচ্ছে। কনফিউশন কোনো নেই যে এখানে পজিটিভ ওয়ার্ক কি হবে। আর অপশন তো দেখে বুঝতে পারছি, তবুও আমি তোমাদের পজিটিভ এবং নেগেটিভ দুটো ওয়ার্কের কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাচ্ছি। মাথায় তুললো, তাহলে মাথায় যখন তুললো তখন আমার এখানে কি হচ্ছে, বস্তুটা তো নিচে ছিল, তখন স্থিতিশক্তি থাকবে, স্থিতিশক্তিটাই কাজে রূপান্তরিত হবে। ওর যে স্থিতিশক্তিটা, পোটেনশিয়াল এনার্জিটা, কারণ বস্তুটা তো ভূমির উপর ছিল, তাতে একটা স্থিতিশক্তি ছিল। তুমি যখন তাকে তার স্থিতিশক্তিটা পরিবর্তন করছো তখন সেটা কাজে রূপান্তরিত হবে, তাই না? তাহলে কি হবে, এম ইন্টু জি ইন্টু এইচ, এটাই হয়ে যাবে তোমার ডব্লিউ। ক্লিয়ার? তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি পাবো, মাস কত কিলোগ্রাম, 10 কিলোগ্রাম। জি, জি এর মান দেওয়া রয়েছে দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না দেওয়া থাকলে 9.8 ধরবে। আর 9.8 দিয়ে যদি না অ্যান্সার মেলে, কোনো অ্যান্সার না মেলে, তাহলে 10 ধরে নেবে, যদি দেওয়া নাও থাকে, এটা বলে দিলাম। তাহলে ইন্টু 10 ইন্টু এইচ কত, 1.1 মিটার। তাহলে বুঝতেই পারছো 1.1 ইন্টু 100, তার মানে কত হয়ে যাবে, 110। 110 হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অর্থাৎ 110 জুল। অপশন নাম্বার ডি। কবে এসেছে? গ্রুপ ডি 5/10/2018 শিফট। প্রত্যেকটা পরীক্ষা এসেছে। তোমাদের মনে এটা প্রশ্ন হবে, স্যার আপনি 2022 প্রশ্ন করাচ্ছেন না কেন এই চ্যাপ্টার থেকে? ভাই এই চ্যাপ্টার থেকে 2022 তেমন কোনো প্রশ্নই আসেনি। আই রিপিট, তেমন কোনো প্রশ্নই আসেনি, তাই করাচ্ছি না। থাকলে ডেফিনেটলি আমি করিয়ে দেবো, ঠিক আছে? প্রচুর প্রশ্ন রয়েছে, আর আজকে এত ভ্যারাইটিস টাইপ অফ প্রশ্ন রয়েছে যেটা করলে তোমার পুরো কার্যক্ষমতা শক্তি কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে বসে তুমি যদি ওয়াইসিটির বাংলা ভার্সন থাকে বা ইংলিশ ভার্সন থাকে, সেখান থেকে করো, দেখবে কনসেপ্ট ক্লিয়ার, কিচ্ছু তোমার বাদ থাকছে না। জানাবে সেটা হচ্ছে, করছো কিনা বা হচ্ছে কিনা। একটি চলন্ত গাড়ি বিপরীত দিক থেকে বাতাসের মুখোমুখি হয়, গাড়ির উপর বাতাস দিয়ে কি কাজ হবে? দেখো এই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করার জন্য কেন পজিটিভ ওয়ার্ক এবং নেগেটিভ ওয়ার্কের কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? মনে করো এই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে তার যে সরণটা কোন দিকে হচ্ছে, এইদিকে তার সরণ হচ্ছে, এবং গাড়ি অ্যাক্সেলারেট কোন দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে। বলও এইদিকে, সরণও এইদিকে। কিন্তু বাতাস কোন দিক থেকে আসছে না, দেখো বাতাস কিন্তু বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ এই দিক থেকে বাতাস আসছে। বাতাস তো একটা বল প্রয়োগ করবে, বাতাস নামক যে বলটা সেটা কিন্তু বিপরীত দিক থেকে আসছে। তাহলে যদি বাতাস বিপরীত দিক থেকে আসে বা বিপরীত দিক থেকে যদি একটা বল প্রয়োগ হয়, তাহলে বস্তুটা সরণ তো এইদিকে ঘটছে আর বলটা অপোজিট ডিরেকশনে প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখান দিয়ে যে ওই বাতাসটা দ্বারা, বাতাস দিয়ে যে কাজটা হচ্ছে, আমি সেই মনে আছে একদম প্রথমে বুঝিয়েছিলাম যে ফ্রিকশন দিয়ে যে কাজটা হবে, কারণ দুটো বল প্রযুক্ত হচ্ছে। এবার কোন বলের সাপেক্ষে তুমি কাজটা করছো তার উপর ডিপেন্ড করছে সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। বাতাস কি কাজ করছে এখানে, বাতাস তো উল্টো দিকে প্রয়োগ হচ্ছে, তার মানে বাতাস এখানে নেগেটিভ কাজ করছে। অপশন নাম্বার এ, নেগেটিভ কাজ করছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? যদি বাতাসটা স্যার এই দিক থেকে প্রবাহিত হতো, যেদিকে গাড়ি যাচ্ছে সেই দিকে, তখন হতো কিন্তু পজিটিভ ওয়ার্ক। যেহেতু বিপরীত দিক থেকে হচ্ছে, তাহলে কি হবে, নেগেটিভ ওয়ার্ক হয়ে যাবে। নেক্সট কি প্রশ্ন বলছে দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ক, অর্থাৎ কোনটা কাজের বৈশিষ্ট্য নয়। তোমাদের যেমন প্রশ্ন করাচ্ছি তেমন নিউমেরিক্যালসও করাচ্ছি। কাজের একটি দিক আছে, প্রথমেই আমি পেয়ে গেছি যে কাজের কিন্তু কোনো দিক নেই। কাজ একটা স্কেলার রাশি বা কাজের কোনো ডিরেকশন নেই। তোমরা অনেকে ভুল করো, সরণ এবং বল যেহেতু দুটো ভেক্টর রাশি, তাই ও দুটো গুণ করে কাজ হয়তো একটা ভেক্টর রাশি হতে পারে। তো সেই জন্য বলছি যেটা কিন্তু হবে না, কাজের একটি দিক আছে, এটা কিন্তু হবে না। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন। কোন বস্তুর কার্য নিচের কোনটির উপর নির্ভর করে না, এটা এক্ষুনি পড়লাম, রিপিট হয়েছে প্রশ্নটা, প্রাথমিক বেগ। নেক্সট প্রশ্ন, একজন শ্রমিক মাটি থেকে 10 কেজি বস্তু তুলে তার মাথার উপর রেখেছে। একই প্রশ্ন, কি হবে উত্তর, একদম ডাইরেক্ট করব, এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এম কত, 10 কিলোগ্রাম, জি কত 10 দেওয়া রয়েছে যে জি, ইন্টু কত 1.2 মিটার উপরে রেখেছে, তার মানে কত হয়ে যাবে, 120 জুল হয়ে যাবে তোমার সঠিক উত্তর, 120 জুল। নেক্সট, চটপট করে ফেলবো, আমরা এবার বড় হয়ে গেছি, মানে কি
অনেকটা জ্ঞান হয়ে গেছে। 10 নিউটন বল একটি বস্তুর উপর কাজ করছে, বস্তুটি প্রয়োগকৃত বলের দিকে, ভালো করে বোঝো, খুব সুন্দর একটা কনসেপ্ট, মাইনাস আছে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। 10 নিউটন বল আমি দিয়েছি, 10 নিউটন বল দেওয়ার ফলে বস্তুটির উপর কাজ করছে 10 নিউটন বল, এবং বস্তুটি প্রয়োগিত বলের দিকে, অর্থাৎ এই দিকে যদি বল প্রয়োগ করি তাহলে সরণটাও কিন্তু এই দিকে ঘটবে, 5 মিটার সরণ ঘটছে, 5 মিটার। তাহলে কাজের পরিমাণ কি হবে? W ইকুয়াল টু F ইন্টু S, 10 ইন্টু 5 50 এবং প্লাস 50 হয়ে যাবে, কারণ বলের দ্বারা কার্য হয়েছে। তাহলে দেখো এখানে নিউটন নিউটন দেওয়া রয়েছে আর এখানে মাইনাস দেওয়া রয়েছে, কেটে দাও 50 জুল, অপশন নাম্বার এ উইল বি ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, একজন কুলি মাটি থেকে 12 কেজি জিনিস তুলে, এরকম প্রশ্ন বহুবার এসেছে তাই এই প্রশ্নটা অনেকবার রিপিট করা হয়েছে, ঠিক আছে? কি হবে? একজন কুলি মাটি থেকে 12 কেজি জিনিস তুলে তার মাথার উপর 1.5 মিটার উপরে রাখলো, তাহলে সেম হবে m ইন্টু জি ইন্টু এইচ। তাহলে m কত? m হচ্ছে দেখো কত, 12 ইন্টু জি কত, 10 ইন্টু 1.5, তাহলে 15 ইন্টু 12 করে দাও, 12 5 60, 12 একে 12, 12 6 18, 180 জুল, 180 জুল হয়ে যাবে সঠিক। নেক্সট, 25 নিউটনের একটি বল একটি বস্তুর উপর কাজ করছে, সেই বস্তুটি বলের দ্বারা বলের দিকে 5 মিটার সরণ হয়েছে, তাহলে বলের দ্বারা কাজ করতে হবে। দেখো এই প্রশ্নটা আমি পেনও ছোঁয়াবো না, যদিও পেন ছোঁয়ানোর মতো প্রশ্নই না, তবুও বলবো অপশন এলিমিনেশন করো। দেখো ওয়াট, দেখো নিউটন, দেখো পাস্কাল, তাহলে জুল হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 25 ইন্টু 5 125 জুল। ইউনিট গুলো খেয়াল করলে অনেক অপশন তোমরা এলিমিনেট করতে পারবে, এগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে? নেক্সট, এইবার এই টাইপের প্রশ্নগুলো আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো বলছে একটি মেয়ে যার ওজন 200 নিউটন, একটা মেয়ে যার ওজন 200 নিউটন, বি কেয়ারফুল, ওজন, ওজন মানে কি? ওজন মানে ডব্লিউ, এটা কেউ মাস ভেবে ভুল করবে না। দেখো ভুলটা কোথায় হচ্ছে, আমি ভুলটাও করছি ঠিকটাও করছি। যার ওজন 200 নিউটন একটি গাছে ওঠে যার উচ্চতা 2 মিটার, গাছে ওঠায় মেয়েটির কত কাজ করলো? ক্লিয়ার? দেখো আমি প্রথমে কি করবে অনেকে, দেখো 200 ইন্টু 10 ইন্টু 2 কত হয়ে যাবে? তাহলে 4 1 2 3 4000 জুল, এত কাজ করবে, ঠিক? 4000 উত্তর আছে, ঠিক না? ভুল। কেন ভুল? কারণ এখানে ওজন দেওয়া রয়েছে, এখানে ইউনিটটা দেখো নিউটন, ওজন, ওজন মানে কি? W ইকুয়াল টু M ইন্টু জি, ওজন। তাহলে এই ভুলটা অনেকেই করে আসবে, এবং অপশনটাও সেই ভুলটা করার জন্য অপশনটাও সেটা দিয়ে রেখেছে, ভুলটা কেউ করবে না। অনেকে অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করতে লেগে যাবে, স্যার আপনি অঙ্কটা ভুল করেছেন। জানি আমি এটা, কিন্তু দেখো আমি এটা তোমাদের বোঝার জন্য করছি যে ভুলটা কোথায় হয়। আচ্ছা তোমরা এভাবেও বের করতে পারো, দেখো W ইকুয়াল টু তো এম জি, তার মানে এর মধ্যে M ইন্টু জি ঢুকে রয়েছে, তার মানে আমি কি করব? M ইন্টু জি ইন্টু এইচ করে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 200, এই 200 মানে কি M ইন্টু জি, তাহলে 200 ইন্টু 2 অর্থাৎ 400 জুল হয়ে যাবে সঠিক উত্তর। তুমি এখান থেকে এমটা বের করে নিতে পারো। এমটা কি করে বের করবো স্যার? W বাই জি, 200 বাই তুমি করে দাও 10, তাহলে 20, তাহলে 20 ইন্টু 10 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে? 2 2 4 400 জুল, 400 জুল এখানে হয়ে যাবে সঠিক উত্তর। এগুলোকে ভুল করবে না, এগুলো প্রচুরবার ভুল হয় এবং প্রত্যেকটা তোমাদের প্রিভিয়াস ইয়ার্স পেপারসে আসা প্রশ্ন, ঠিক আছে? নেক্সট, 5 কেজির একটি বস্তুকে 4 মিটার উচ্চতা উত্থাপিত করা হয়, ওই বস্তুর উপর অভিকর্ষ বলের কারণে কাজের পরিমাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কোথায় ইম্পর্টেন্ট হয়েছে স্যার? এরকম অঙ্ক তো আমি এক্ষুনি করলাম, কিসের জন্য আপনি এটাকে ইম্পর্টেন্ট বলছেন? দেখো কারণ এখানে নেগেটিভ পজিটিভ কনসেপ্ট কিন্তু লাগছে, ফলে নেগেটিভ পজিটিভে তোমাদের ভুল হবে, তাই বলছি। শোনো ভালো করে, মন দিয়ে শোনো। এটা পৃথিবী, এটা পৃথিবী। এবার কি হয়েছে, একটা 5 কেজি ভরের বস্তুকে তুমি 4 মিটার উচ্চতায় তুলেছো, অর্থাৎ এই উচ্চতায় তুলেছো, তুমি উত্থাপিত করেছো, উচ্চতায় উত্থাপিত করেছো। এখানে রয়েছে 5 কেজি বস্তুটা, এটা কত? এটা হচ্ছে 4 মিটার। বলেছে এই বস্তুর উপর অভিকর্ষ বলের কারণে কাজ। আচ্ছা আমার একটা বস্তু যখন এই পজিশনে থাকবে, এই পাথরটা এই পজিশনে, মনে করো আমি এটা হাত দিয়ে ঝুলিয়ে নিই, এটা মনে করো এমনি ঝুলে আছে, ঝুলে থাকা সম্ভব নয়, বাট নিচের দিকে চলবে। এই বস্তুটা যখন এই পজিশনে থাকবে, অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে, নিচের দিক বরাবর কাজ করবে। তাহলে আমি বস্তুটাকে উত্থাপিত করেছি কোন দিকে? উত্থাপিত করেছি ওপর দিকে, এবং বস্তুটা সরানো হয়েছে ওপর দিকে, ওপর দিকে সরানো হয়েছে, কিন্তু অভিকর্ষ বল ওকে নিচের দিকে টানছে। আর যেহেতু নিচের দিকে টানছে, তাহলে আমি দেখো বস্তুর সরণটা কোন দিকে? এদিকে হচ্ছে সরণ, আর বল কোন দিকে কাজ করছে? যে বলটা ওকে টানছে, অভিকর্ষ বলের ক্রিয়া বলেছে, অভিকর্ষ বল কোন দিকে টানছে? নিচের দিকে টানছে। তাহলে বল দেখো নিচের দিকে, সরণ দেখো উপর দিকে, দুটো অভিমুখ অপোজিট, আর অপোজিট অভিমুখ মানে কি? নেগেটিভ ওয়ার্ক।
অপোজিট অভিমুখ মানে নেগেটিভ ওয়ার্ক। তাহলে নেগেটিভ ওয়ার্ক এখানে বলে দেবো, তার মানে মাইনাস হবে, প্লাস গুলোকে আমি এলিমিনেট করে দেবো। এইবার কি করবো স্যার, এইবার যে ফর্মুলাটা আমরা অঙ্ক করি সেই ফর্মুলাটা অঙ্ক করবো। এম ইন্টু জি ইন্টু এইচ। এম কত, এম দিয়ে দিয়েছে 5 কিলোগ্রাম, জি দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এন্ড 4 মিটার। তাহলে কত হবে, 4 5 20 ইন্টু 10 200 জুল, মাইনাস অফ 200 জুল হয়ে যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার এ। ক্লিয়ার হয়েছে? ভালো লাগলে একটা তো লাইক পেতে পারি, একটু তো কমেন্ট করে জানাতে পারো কেমন লাগছে। প্রত্যেককে প্রাক শারদীয়ার শুভেচ্ছা। প্রত্যেকের যেন এই বছর মা দুর্গা তোমাদের প্রত্যেককে একটা সুন্দর অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে পাঠিয়ে দিতে, ঠিক আছে? লাস্ট সুযোগ, ক্লাস দেখে নাও। আবার একটা এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় পড়ে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। বহু অঙ্ক এরকম আছে, তোমরা দেখে নেবে। বলেছে মোহনের ভর 40 কিলোগ্রাম, তিনি 10 সেকেন্ডে একটি সিঁড়ির 50টা ধাপ আরোহণ করেন। মনে করো এইগুলো সিঁড়ির ধাপ, এইগুলো সিঁড়ির ধাপ। তাহলে সে কি করেছে, 50টা ধাপ গেছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এরকম করে 50টা ধাপ গেছে। প্রত্যেকটা ধাপের যে উচ্চতা 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার যদি হয় তাহলে টোটাল কতটা উচ্চতায় উঠেছে। এইচ ইকুয়াল টু কি পাবো না, 15 ইন্টু 50, কিন্তু সেন্টিমিটার, এটাকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। হাইটটা আমি পেলাম 15 ইন্টু 50 ডিভাইড বাই 100। এবারে বলেছে শক্তি কত, শক্তি নয়, এটা ক্ষমতা হবে। ক্ষমতা করে নাও, ওয়াটের ইউনিটটা আছে না, ক্ষমতা হবে। ক্ষমতা কত, ক্ষমতা মানে কি জানি, ডব্লিউ ডিভাইডেড বাই টাইম। দেখো টাইম দেওয়া রয়েছে, তাহলে আমাকে প্রথমে ডব্লিউটা বের করতে হবে। ডব্লিউ মানে কি জানি, এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এম কত স্যার 40 কিলোগ্রাম, জি কত স্যার 10, আর এইচ কত যেটা পেলাম 15 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। কেন 100 হলো কি ক্লিয়ার হয়েছে? এটা সেন্টিমিটারে দেওয়া রয়েছে, সেন্টিমিটার থেকে মিটার করছি, ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, 100 দিয়ে ভাগ। মিটার থেকে সেন্টিমিটার করব, বড় থেকে ছোটর দিকে যাব, 100 দিয়ে গুণ, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবে, এটা কিন্তু মিটারে হয়ে গেছে, কারণ প্রত্যেকটা দেখো বাকিগুলো এসআই ইউনিটে, 40 কেজি, তারপরে তোমার 40 কেজি বা 10 মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা এসআই ইউনিটে রয়েছে। তাহলে 0 0 0 0 কেটে দাও, কেটে দিলে কি হচ্ছে 15 ইন্টু 40 ইন্টু 5। এটাকে কাটাকুটি, এটাকে কেউ গুণ করবে না, গুণ না করে কি করবে, ডাইরেক্ট টি দিয়ে ভাগ করো। টি মানে কত, টি মানে দেখো 10 সেকেন্ড, তাই তো? 10 দিয়ে এটাকে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে কি হবে 40 ইন্টু 15 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 করলেই তো পাওয়ারটা পাবো। এটা তো ওয়ার্ক বের করছিলাম, এর সঙ্গে 10 দিয়ে ভাগ করবো, মানে টাইম দিয়ে ভাগ করবো। ডব্লিউ কে টাইম দিয়ে ভাগ করলেই তো আমরা পাওয়ারটা পাবো বা ক্ষমতাটা পাবো। তাহলে 0 0 কেটে, তার কত হলো 15 4 60, 60 ইন্টু 5, 60 ইন্টু 5 করলে কত হয় 300। তার মানে কত হলো 300 ওয়াট উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেছে কি, ক্লিয়ার হয়েছে কি? একটা ছেলে স্টেপ 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 সিঁড়িতে উঠেছে, তার মানে সে কত উচ্চতায় উঠেছে, ভর কত, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তিনটে গুণ করে আমি কি পেয়ে গেলাম, ওয়ার্ক পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছে ক্ষমতা, তাহলে ওয়ার্ককে আমি টাইম দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমি ক্ষমতা পেয়ে যাবো। সিম্পল। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো নেক্সট ইউনিট গুলো একটু চেক করে নেবে। নেক্সট প্রশ্ন, যদি একটি ছেলে 20 মিটার দূরত্ব অতিক্রম করে 600 নিউটন বল প্রয়োগ করে 4 মিনিটে, তাহলে ছেলেটির শক্তি কত? এটাও ভালো প্রশ্ন। আবার শক্তি দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে পাওয়ার। দেখো পাওয়ার মানে কিন্তু ক্ষমতা, এই জায়গাটা একটু খেয়াল করবে তোমরা, বাংলাতেও অনেক ট্রান্সলেশনে কিন্তু ভুল হয়। একটু জল খেয়ে নিচ্ছি। অনেক ট্রান্সলেশনে কিন্তু ভুল হয়, এই জায়গাটা খেয়াল করবে। তাহলে ছেলেটা 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে, কত বল করে প্রয়োগ করেছে 600 নিউটন। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, আমাকে কি বের করতে বলছে, ক্ষমতা, মানে ডব্লিউ ডিভাইডেড বাই 2 টি পি ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে প্রথমে আমি এফ ইন্টু এস করবো 600 ইন্টু 20, এবার পি বের করবো, তাহলে কি করবো 600 ইন্টু 20 ডিভাইডেড বাই 4। তাহলে কি উত্তরটা সঠিক হবে? হবে না, 4 মিনিট বলেছে, এগুলো খেয়াল করবে। 4 মিনিটটাকে কি করব, সেকেন্ড করব। যখনই ফিজিক্সের অঙ্ক করতে যাবে এই জিনিসটা বারবার খেয়াল রাখবে যে কখনোই টাইমটাকে মিনিটে মেজার করবে না, অলওয়েজ সেকেন্ডে মেজার করবে, টাইমটাকে অলওয়েজ সেকেন্ডে মেজার করবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে ইনটু 60। এবার কাটাকুটি করো তুমি, কাটাকুটি করলে তুমি উত্তর পেয়ে যাবে 60 10 এ 600 আর 4 5 এ 20, 10 5 এ 50, অর্থাৎ 50 ওয়াট হচ্ছে পাওয়ার এখানে জেনারেটেড হবে, বা ছেলেটার শক্তি হচ্ছে 50 ওয়াট। ক্লিয়ার হয়েছে? একদম কনসেপ্ট ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট, 40 নিউটন ওজনের একটি মেয়ে যদি 160 ওয়াট শক্তিতে 20 সেকেন্ডের জন্য দড়িতে আরোহণ করে, তাহলে সে কোন উচ্চতায় পৌঁছবে? ঘুরিয়ে দিয়েছি প্রশ্নটা, ঘুরিয়ে দিয়েছি, দেখো কি হবে।
এগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু, এই প্রশ্নটা কিন্তু এনসিইআরটির প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এনসিইআরটির প্রশ্ন, এনসিইআরটি বেসড, পিওয়াইকিউ এক্সপেক্টেড প্রত্যেকটা ধরনের প্রশ্ন রাখা হয়েছে। তাহলে পাওয়ার ইকুয়াল টু কত, 160 ওয়াট। আচ্ছা, পি ইকুয়াল টু আমরা কি জানি, ডব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে 160 এই যে ওয়াট, ডব্লিউ ডিভাইডেড বাই টি, টি মানে কত, 20 সেকেন্ড। তাহলে এইটাই হচ্ছে, ডব্লিউ কে 20 দিয়ে ভাগ করে আমি 160 পেয়েছি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাবে, 160 ইন্টু 20, একই না? তাহলে দেখো 40 নিউটন ওজনের একটি মেয়ে যদি 160 ওয়াট শক্তিতে 20 সেকেন্ডের জন্য দড়িতে আরোহণ করে সে কোন উচ্চতায় পৌঁছবে? আমাকে এখানে কিন্তু জি দেওয়া নেই, আমি জিটাকে 10 ধরে নিচ্ছি। তাহলে 40 নিউটন ওজনের একটি মেয়ে বলেছে। আচ্ছা, জি দরকার নেই, কারণ এখানে ওজন বলে দিয়েছে, 40 নিউটন, তাহলে জি দরকারই নেই। দেখো এই জায়গাটা কিন্তু ভুল হয়, জিটাকে তুমি 10 ধরে তুমি এখানে 400 করে দেবে, তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে, কিন্তু ওজন দিয়েছে, বারবার খেয়াল করবে। তাহলে 40 ইন্টু কি করব, এম ইন্টু জি ইন্টু এইচ, এর মধ্যে অলরেডি এম জি রয়েছে, তার মানে শুধু এইচ করব, ইকুয়াল টু 160 ইন্টু 20। ঠিক আছে, 0 0 কেটে দাও, 4 4 16, তাহলে 20 4 80, তার মানে এইচটা কত হবে, 80 মিটার। কত হয়ে যাবে, 80 মিটার উইল বি ইউর রাইট অ্যান্সার। বোঝা গেছে কি প্রত্যেকের? এই ধরনের অঙ্ক পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে যায়, কেন? কারণ এখানে কি করেছে, এই ধরনের অঙ্কগুলোতে কি করে, অনেকগুলো স্টেটমেন্টকে, অনেকগুলো ফর্মুলাকে একসঙ্গে সিডিং করে দেয়, এগুলোকে বলে সিডিং অঙ্ক। দেখো এখানে ওয়াটও রয়েছে, এখানে এমজিও রয়েছে, এখানে তোমাদের সেকেন্ডও রয়েছে, সবকিছু এক জায়গায় করে দিই, তাহলে কি হবে, গুলিয়ে যায় ব্রেনে। 40-এর সঙ্গে তুমি যখন 10 গুণ করে দেবে, তখন এই অঙ্কটাই তোমার ভুল হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। দেখো 2018তেও ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন এসেছে, সেটা আমি তুলে তোমাদের দেখালাম, যে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন দিতে। আমরা ডায়াগ্রামের প্রিপারেশনটা 2018 থেকেই শুরু হয়েছিল। দেখো কি প্রশ্ন বলেছে, একদম পিক প্রশ্ন পিক করা হয়েছে তোমাদের জন্য, ঠিক আছে, আগাছা নয়, একদম স্বর্ণলতা মানে একদম সোনার প্রশ্ন পিক করা হয়েছে, যেগুলো করার পর কোনো কনফিউশন আসবে না। বলেছে প্রদত্ত চিত্রে শক্তির ক্ষেত্রে কি অনুমান করা হয়? এনার্জি, এখানে কিন্তু এনার্জি দিয়েছি, মানে এখানে একদম শক্তির কথা বলে, শক্তি মানে কি, গতি শক্তির কথা বল, গতি শক্তি হবে নিশ্চয়ই, কারণ দেখো এই যে মুভমেন্ট, দেখেই বুঝতে পারছো এটার কি হচ্ছে না, এটার হচ্ছে মুভমেন্ট হচ্ছে, দেখেই বুঝতে পারছো এটা মুভমেন্ট হচ্ছে। আর মুভমেন্ট মানে কি, এখানে গতি শক্তি রয়েছে। প্রথম প্রশ্ন বলছে বোথ ভেহিকলস হ্যাভ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, কি করে থাকবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে দেখো উপর থেকে নিচের দিকে পড়তে হবে, তার মানে এটা ভুল, স্টেটমেন্টটা এটা ভুল। বোথ ভেহিকল আর মুভিং ইন ফরওয়ার্ড ডিরেকশন ইউজিং ম্যাক্সিমাম এনার্জি। দেখো এই যে প্রশ্নটা বলেছে সর্বোচ্চ শক্তি, তুমি কি করে জানছো যে সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে? তোমার তো এটা জানার কথা না যে সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে কিনা, তাহলে তুমি এটা ভুল করবে। অনেকে এইটা অপশনটা ঠিক করবে, কিন্তু এটা অপশন ঠিক হবে না, সর্বোচ্চ কথাটা বলেছে বলে। যদি বলতো উভয় জানি শক্তি ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমি এটা ঠিক বলতাম। তাহলে বোঝো যে ভুলটা কোন টার্মের জন্য এই অপশনটাকে আমি এলিমিনেট করছি, কারণ এইরকম স্টেটমেন্ট যুক্ত প্রশ্ন অপশন এলিমিনেশন দ্বারাই করতে হবে। উভয় জানি যান্ত্রিক শক্তিকে পেশি শক্তিতে, ভাই এটা তো একদম ভুল হবে, কারণ এখানে পেশি কার থাকবে, মানুষের পেশি আছে। উভয় জানের গতি শক্তি আছে, হ্যাঁ এটা আমি বলতে পারি, কারণ দেখেই বুঝতে পারছো এদের মাস আছে এবং মুভমেন্ট হচ্ছে, মাস আছে ভেলোসিটি হচ্ছে, তাহলে মাস ইনটু ভেলোসিটি সমান হচ্ছে কাইনেটিক এনার্জি বা হচ্ছে গতি শক্তি, তার মানে অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট, এইবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা এনসিইআরটি এক্সাম্পলার ক্লাস 9 এ রয়েছে। তোমরা আমাকে আজকে, এটা তো লাস্ট প্রশ্ন, এই লাস্ট প্রশ্নটা শেষ হয়ে যাওয়ার পর আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে কে কটা প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে। আমি প্রশ্নের নাম্বার দেইনি, তা কতগুলো প্রশ্ন, প্রায় মোটামুটি ওই 25-26টার কাছাকাছি বা 30টার কাছাকাছি প্রশ্ন রয়েছে, কত নাম্বার হলো তোমাদের সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওটা হোমওয়ার্ক করবে। একটি বল 10 মিটার উচ্চ থেকে নামানো হয়, দেখো ভালো করে বোঝো, 10 মিটার উচ্চ থেকে ড্রপ করে, অর্থাৎ দেখো 10 মিটার উচ্চ থেকে ড্রপ করলো, এই ড্রপ করলো এবং 40% এনার্জি গ্রাউন্ডে যখন স্ট্রাইকিং করলো একটা বল, এই যে 10 মিটার উচ্চ থেকে উঠলো, তারপরে স্ট্রাইকিং করার পর তার 40% এনার্জি কমে গেল। হাউ মাচ হাই ক্যান দা বল বাউন্স ব্যাক, মানে এই যে উঠবে এই হাইটটা তার কত, তোমাকে সেটা মেজার করতে বলছে। বোঝো ভালো করে, আরেকবার বোঝো, আর একবার বোঝো, এই অঙ্কগুলো বুঝলে হয়ে যাবে, জাস্ট বোঝার খেলা। একটা বল এই উচ্চতায় ছিল, দিয়ে ড্রপ করলো, এইখানে ড্রপ করলো, তাহলে এই উচ্চতাটা কত, এই উচ্চতা 10 মিটার, ঠিক আছে? এখানে ড্রপ করার পর তার 40% এনার্জি রিডিউস হয়ে গেল, এনার্জি কিন্তু
এনার্জি রিডিউস হয়ে গেল, 40% এনার্জি রিডিউস হয়ে গেল। তারপর বলটা আবার একটা উচ্চতার উপরে ড্রপ বল, তাহলে এই উচ্চতাটা কত তোমাকে সেটা বের করতে বের করতে হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা আমি কি করব না, প্রথমে দেখো, প্রথমে আমার যে বলটা যখন 10 মিটার উচ্চতায় ছিল, বলটার যদি মাস বা ভর আমি যদি ধরে নিই যে ছোট হাতের এম, তাহলে আমি কি বলতে পারি না, বলতে পারি যে ওই উপরটায় ওর এনার্জি কত হবে, স্থিতিশক্তি থাকবে। তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ প্রাথমিক ভাবে, তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ মানে কত, 10 মিটার উচ্চতায়। 10 মিটার উচ্চতায় লিখে দিচ্ছি আমি, 10 মিটার উচ্চতায়। এম ইন্টু জি এইচ মানে কত, এম মানে এম, জি মানে কত 10, আর এইচ মানেও 10, তার মানে 100 ইন্টু এম। বা আমি লিখতে পারি 100 ইন্টু এম। ক্লিয়ার হয়েছে? কারণ এম তো দেওয়া নেই, তাহলে আমি এমটাকে এমই ধরে নিচ্ছি, 100 ইন্টু এম। ক্লিয়ার হয়েছে? এবার যখন 10 মিটার উচ্চতা থেকেও পড়ে যাচ্ছে নিচে, ড্রপ খাচ্ছে, তখন 40% এনার্জি রিডিউস হয়ে যাচ্ছে। আর 40% এনার্জি রিডিউস হয়ে যাওয়া মানে 60% এনার্জি ওর মধ্যে রয়েছে। কার 60% এনার্জি? না এইটার 60% এনার্জি। এটা তো তার এনার্জি প্রাথমিকভাবে ছিল mgh, তা পোটেনশিয়াল এনার্জি। তাহলে যখন 40% এনার্জি রিডিউস হয়ে যাচ্ছে, তাহলে এইটার 60% এনার্জি ওর মধ্যে হোল্ড করবে। অর্থাৎ পরে আমি বলতে পারি কি না, পরে আমি বলতে পারি যে 100 ইন্টু এম ইন্টু 60%, এইটা তার বর্তমানে এই এনার্জিটা তার মধ্যে রয়েছে, বর্তমানে তার মধ্যে এই এনার্জিটা কিন্তু রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে বর্তমানে তার মধ্যে যদি এই এনার্জিটা থাকে, বর্তমানে তার মধ্যে যদি এই এনার্জিটা থাকে, তাহলে আমি কি বলতে পারবো স্যার? আমি বলতে পারবো এইটা ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ, এইটা ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ, তাই না? তাহলে এইটা কার এম ইন্টু জি ইন্টু এইচ, পরবর্তীতে মানে পরে এম ইন্টু জি ইন্টু এইচ হয়েছে এটা। দেখো এবারটা কি হবে, এবারটা দেখো এম এম কেটে যাবে, যেহেতু সেম বস্তু এম এম কেটে যাবে, আমাকে তো এইচটা বের করতে হবে। জি এর মান 10, তাহলে এদিকে জি কেটে দাও, এদিকে একটা 10 কেটে দাও, 0 কেটে দাও। আচ্ছা এদিকে 100 0 0 আর এদিকে 0 0 কেটে দাও, তাহলে এইচ ইকুয়াল টু কত হলো, এইচ ইকুয়াল টু 6 মিটার হলো। অর্থাৎ সে পরে 6 মিটার উঠবে। তাহলে বুঝতে কি পারলে ক্লিয়ার কি হলো? বস্তুটা প্রথমে কি করলাম, বস্তুটা যখন ওপরের দিকে উঠলো তার তখন পোটেনশিয়াল এনার্জি কত, 100 ইন্টু এম, এমটা হচ্ছে এই বস্তুটার মাস। পরে যখন সে নেমে এলো তখন mgh ইকুয়াল টু কত হবে, তখন mgh ইকুয়াল টু হয়ে যাবে 100m ইন্টু 60%। তুমি বলবে স্যার 60% কেন করলে, 40% রিডিউস হলো মানে 60% এনার্জি থাকলো, কত 60%? প্রথমে যে এনার্জিটা ছিল, প্রথমে কত ছিল 100 ইন্টু এম, তাহলে তার 60% ইকুয়াল টু mgh আছে। জি এর সঙ্গে কাকে কাটলেন স্যার, জি এর সঙ্গে 10 কে কাটলাম, তাই এখানে একটা শূন্য কাটলাম, আর এই 100 কেটে দিলাম, তাহলে এইচ ইকুয়াল টু 6 মিটার। অপশন এ উইল বি কারেক্ট। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আর যারা এর পিডিএফটা পেতে চাও, পিডিএফটা পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, যেটা আমি ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেব, সেখানে জয়েন করে যাও। আর যে হোমওয়ার্ক গুলো থাকবে সেই হোমওয়ার্ক গুলো অবশ্যই করো। আর যারা পেইড ব্যাচ সম্পর্কে এনকোয়ারি করতে চাও, এখন কিন্তু কোনো পেইড ব্যাচ নেই, 5th অক্টোবরের পর আসবে, কারণ আগের পেইড ব্যাচে আমি অ্যাডমিশন নিচ্ছি না। টোটালি আমাকে তুমি চেনো, আমি কিন্তু স্ট্রিক্ট, অ্যাডমিশন ক্লোজ মানে অ্যাডমিশন ক্লোজ। তাই যারা পরবর্তী ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তারা কিন্তু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিয়ে অথবা নিজের নামটা বুক করে রাখতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে, সবাই খুব ভালো থেকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তুমি রেলওয়ের পরীক্ষার্থী হও।